আসসালামু আলাইকুম। তো আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম অর্থাৎ পরিবহন সমস্যার দ্বিতীয় পর্ব, এটাতে পর্ব হচ্ছে ব্যাম মেথড তথা আমাদের ভুজেল অ্যাপ্রক্সিমেশন মেথড। ভুজেল অ্যাপ্রক্সিমেশন মেথড কি? ভুজেল যে একজন গণিতবিদ, সে হচ্ছে এই যে পরিবহন সমস্যাটাকে আরো এক্সাক্ট ভ্যালু বের করার জন্য, মানে সমস্যাটার যে কস্ট মিনিমাইজেশন, সেটাকে আরো নিখুঁত করার জন্য উনি এই পদ্ধতিটা পুনরাবৃত্তি করেন, অর্থাৎ জিনিসটাকে আরো নিখুঁত করার জন্য উনি এই পদ্ধতিটাকে আরো যাচাই বাছাই করেন। তো সেই যাচাই বাছাই করা যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা আজকে শিখবো। তো একই কথা আমি আবারও বলছি, আগের পর্বেও বলছি, ট্রান্সপোর্টেশন প্রবলেম মূলত হচ্ছে আপনি একটা কোম্পানির মালিক, আপনি আপনার এই কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ওয়্যার হাউসে পাঠাবেন। সেজন্য আপনার বাসার আশেপাশে বা আপনার কোম্পানির আশেপাশে যতগুলো এজেন্সি আছে যারা হচ্ছে পার্সেল আনা নেওয়া করে, তো এরকম কিছু এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করছেন এবং আপনি চিন্তা করবেন কোন এজেন্সির কোন গাড়ির মাধ্যমে বা কোন সোর্সের মাধ্যমে আমি প্রোডাক্টগুলো আমার ওয়্যার হাউসে পাঠালে আমার কস্ট মিনিমাইজেশন হয়। তো কস্ট মিনিমাইজেশন হওয়ার জন্য আমরা এই যে ওয়্যার হাউস রাখলাম, এখানে এখানে ট্রাক রাখলাম, এখানে শিপ রাখলাম। আমরা আগের পর্বে দেখছি শিপে সবচেয়ে খরচ কম হয়, এবং এরপরে এখানে কি বলে লরি রাখলাম, এদিকে হচ্ছে আবার প্লেনও রাখলাম। তো হচ্ছে সব মিলে আমরা ইন্টারন্যাশনাল একটা বিজনেস নিয়ে বসে আসছি। তো এই ইন্টারন্যাশনালি এইটা অ্যাপ্লাই করা হয়, এই গণিতবিদরা এগুলো অ্যাপ্লাই করেন। তো এই যে একটা কোম্পানিতে একজন গণিতবিদ কিভাবে কাজ করেন, তার কাজ হচ্ছে এইটা কিভাবে কস্ট মিনিমাইজ করা যায়। আপনি ধরেন ইন্টারন্যাশনালি আলিবাবাতে জব করেন, তো আলিবাবার একটা ওয়্যার হাউস চায়নাতে আছে, সেই চায়না থেকে আপনার বাংলাদেশে একটা প্রোডাক্ট অর্ডার করলে আপনি দেখবেন শিপে কস্ট কম, আপনি দেখবেন হেলিকপ্টারের প্লেনের কস্ট একটু বেশি, আপনি দেখবেন গাড়িতে কস্ট আরো বেশি। তো এই যে এই ওভারঅল ব্যাপারগুলো হচ্ছে একজন গণিতবিদ ঠিক করেন যে কেমন কস্ট হলে আপনার লস হবে না। ঠিক আছে? তো আপনারা গণিতবিদ, আপনাদের কাজ হচ্ছে এগুলো, আপনাদের এই পরিবহন সমস্যা জীবনে অনেক কাজে দিবে। আমি এই কথাগুলো বারবার বলতেছি কারণ আপনারা আসলে মুখস্থ বিদ্যাতেই বিশ্বাসী। আমি জানি ন্যাশনাল ইউনিভার্সিটির মানুষজন, আমি নিজেও, আমরা এই জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসতাম, যে কারণে আমাদের কাছে আসলে ম্যাথমেটিক্স ওইভাবে ফিল হয় না। তো আমি আপনাদের জন্য এখন যেভাবে ক্লাসগুলো বানাচ্ছি, এই ক্লাসগুলো যদি আপনি পড়ে যান, আপনার এই চ্যাপ্টারে একটা ম্যাথ প্রবলেম শিখেন, আপনার জীবনে অনেক জায়গায় এটা কাজে দিবে। আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিবেন অথবা বিসিএস এর লিখিত পরীক্ষা দিবেন, 100% শিওর থাকেন এলপিপির এই পার্ট থেকে আপনার বিসিএস এর লিখিত পরীক্ষা আসবে। আপনার এই পার্ট থেকে আপনি যখন নিবন্ধন পরীক্ষা দেবেন কলেজ লিখিততে আসবে ইনশাল্লাহ। তো এগুলো আসেই। তো আপনি এটা ভালো করে শিখে যান, আপনার তাহলে বাকি জীবনটা সহজ হয়ে যাবে। ওকে ফাইন। তো আমরা এখানে একটা বন্দর নিয়ে কথা বললাম, আমরা এখন ট্রান্সপোর্টেশন প্রবলেমটা শিখবো, যেটা হচ্ছে ভ্যাম মেথডে শিখবো। ওকে, সো এখানে আমি আবার একটু কথা বলে নেই। এই যে প্রশ্নটা, এটা আপনাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং পরীক্ষা আসার মতো। তো এখানে নিম্নের পরিবহন সমস্যাটি প্রাথমিক বুনিয়াদী সম্ভাব্য সমাধান, যেটাকে বলা হয় বেসিক ফিজিবল সলিউশন বা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে? তো প্রতিটি উৎস হতে বিভিন্ন গন্তব্যে পণ্যের পরিবহন খরচ নিম্নের সারণীতে প্রদান করা হলো। এটা নিশ্চয়ই আপনারা জানেন, এগুলো হচ্ছে কস্ট। এগুলা কি? এগুলা কস্ট। এগুলা কস্ট। এগুলো হচ্ছে কস্ট। তো কিসের কস্ট? এটা হচ্ছে এক নাম্বার কি বলে, এটা হচ্ছে আমার 1 নাম্বার অরিজিন, 2 নাম্বার অরিজিন, 3 নাম্বার অরিজিন। আমি মনে করি এটা ট্রাক, আমরা অঙ্কের সুবিধার্থে এটাকে ট্রাক ধরে নিয়েছিলাম। এটাকে ধরে নিয়েছিলাম কি? এটাকে ধরে নিয়েছিলাম প্লেন, আর এটাকে ধরে নিয়েছিলাম হচ্ছে শিপ। তাহলে ট্রাক, প্লেন, শিপ, এই তিনটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ডেস্টিনেশনে কি করব, আমাদের পণ্যগুলা পরিবহন করব। তো সেই জন্য এই যে প্রথম ট্রাক, এই ট্রাকের নেওয়ার ক্ষমতা হচ্ছে 15টা পণ্য সে নিতে পারবে। প্লেনের নেওয়ার ক্ষমতা হচ্ছে 4টা, এবং আপনি দেখেন শিপের নেওয়ার ক্ষমতা হচ্ছে কত? 8টা। এখন একটু খেয়াল করে দেখবেন যে এখানে বলা হয়েছে ট্রাক, অর্থাৎ এই প্রথম যে এজেন্সি বা প্রথম সোর্স, সে হচ্ছে আমার একটা প্রোডাক্ট যদি আমি D1 ডেস্টিনেশনে পাঠাই, তার মাধ্যমে সে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 5 টাকা করে চার্জ করবে, এবং D2 তে পাঠালে সে হচ্ছে 4 টাকা করে চার্জ করবে, এবং D3 তে 6 টাকা, D4 এ সে 14 টাকা করে চার্জ করবে প্রতিটা প্রোডাক্টের জন্য। একইভাবে 2 নাম্বার জন্য সেম কাজটা করবে। এখন তার আগে আমরা এই অঙ্কটাতে করবো, এই অঙ্কটা কি ব্যালেন্স কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই। ব্যালেন্স না হলে আমি এইভাবে সলভ করা শুরু করবো, দেখবো অঙ্ক মিলবে না। তো ব্যালেন্স না হলে আমাদের আগে কিছু কাজ করে নিতে হবে। এখন আমরা দেখি ব্যালেন্স কিভাবে চেক করে। ব্যালেন্সড প্রবলেম দেখবো আমরা ডিমান্ড এবং হচ্ছে সরবরাহ, মানে সাপ্লাই এবং ডিমান্ড যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো এই প্রবলেমটা ব্যালেন্সড প্রবলেম। সো এখানে 9 আর 7 কত হয়? 16। 16 আর 5 21, এগুলো 6 হচ্ছে 27। আমার হচ্ছে ডিমান্ড 27 এবং আমার পরিবহন করার সক্ষমতা হচ্ছে 19, আর 19 আর 8 কত? 27। তো এটাও 27 ইকুয়ালস টু এটাও 27। তো এটাও 27, এটাও 27। তো এটা ব্যালেন্স প্রবলেম। তো ব্যালেন্স প্রবলেম হলে সমস্যা নেই, আমরা সামনে যেতে পারি। তো এখন এই সমস্যাটিতে বলছে কি, এগুলো তো আমরা পুরোটা ক্লিয়ার, ডিমান্ড, তারপর উৎস, তারপর গন্তব্য এবং হচ্ছে সরবরাহ, এগুলো আমরা ক্লিয়ার। এবং এখানে বলছে তোমার পণ্যের পরিবহন খরচ নিম্নের সারণীতে প্রদান করা হলো। তারপরে অধিকন্তু সমস্যাটির চূড়ান্ত পরিবহন পরিকল্পনা তৈরি করো যেন পরিবহন খরচ সবচেয়ে কম হয়। তাহলে এখন দেখেন, আমার প্রথমে হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার পরে আমার হচ্ছে এই যে চূড়ান্ত যে পরিবহন সমস্যা বা চূড়ান্ত পরিবহন পরিকল্পনা তৈরি করতে বলছে, এই চূড়ান্ত পরিবহন পরিকল্পনার জন্য আমাদের ব্যাম মেথড লাগবে।
কি লাগবে? ব্যাম মেথড লাগবে। তো আমরা এখন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা, সেটাও ব্যাম মেথড দিয়েই করব। আমরা সেটাকেও আর ওই নর্থ কর্নার দিয়ে করব না, বা নর্থ ওয়েস্ট কর্নার দিয়ে, বা রো মিনিমাইজেশন অথবা কলাম মিনিমাইজেশন দিয়ে করব না। আমরা করব কি দিয়ে? সবগুলাই ব্যাম মেথড দিয়ে করব। তো ব্যাম মেথডের কৌশলটা কি? তার জন্য প্রথম কাজ, আমি হচ্ছে এই চার্টটাকে পরের পেজে অঙ্কন করি, তারপরে আপনাদের জন্য আমি আবার ওটা ব্যাখ্যা করব। আশা করি চার্টটা একটু ভালো করে দেখে নেন, ওখানে আপনাদের আর প্রবলেম হবে না। আমি চার্টটা এঁকে ফেলবো, আপনাদেরকে দেখাবো না। তো আমরা এই গ্রাফটা এখানে অঙ্কন করব। এখানে এখন আমরা মানগুলো বসায় দিই। মানগুলো কি? এখানে হচ্ছে আমার D1 ডেস্টিনেশন, এটা হচ্ছে D2 ডেস্টিনেশন, D3 ডেস্টিনেশন, D4 ডেস্টিনেশন, এবং এখানে আমার AI গুলো, হ্যাঁ AI গুলো হচ্ছে সাপ্লাই, এলো সাপ্লাই। আর এখানে O1 অরিজিন 1, অরিজিন 2, অরিজিন 3, আর এখানে BJ যেটা হচ্ছে আমাদের ডিমান্ড। ওকে, তো এই জিনিসগুলো আমি এখানে বসাবো। বসানোর ক্ষেত্রে আমরা একটু চেক করে বসাবো এইভাবে, যে আমরা বসানোর ক্ষেত্রে আমরা নিচের দিকে একটু বসাবো, এইখানে কর্নারে বসাবো, কর্নারগুলোতে বসাবো আগেরটার মতো করে। হ্যাঁ, এখন কর্নারে বসাবো কত? কর্নারে এখানে আছে 5, 5 4 6, 5 4 6 এবং 14। তারপরে আছে 2 9 9 6। বইয়ের মধ্যে এখানে ভুল আছে, বইয়ের মধ্যে এখানে 16 দেওয়া আছে, এই যে এখানে মেবি 16 দেওয়া আছে, এটা 16 হবে না, এটা পরীক্ষা আসছে, এটা 6 হবে। হ্যাঁ, এটা 6 ছিল, এটা একটু খেয়াল রাখবেন। আপনাদের বইয়ের মধ্যে এটা আছে 6, কিন্তু এখানে 16 দেওয়া আছে, এটা ভুল আছে একটু। হ্যাঁ, তাহলে একটু এখানে আমি 6 লিখছি, আমারটা ঠিক আছে। তারপরে আপনার আছে 6 11 7 এবং হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের কস্ট, এগুলো হচ্ছে কি? খরচ। এখন আমাদের ডিমান্ড হচ্ছে, প্রথম ডেস্টিনেশনের ডিমান্ড হচ্ছে কত? 9টি, দ্বিতীয় ডেস্টিনেশনের ডিমান্ড হচ্ছে 60টি, তৃতীয়টা হচ্ছে 5টি ডিমান্ড করছে, এবং চতুর্থটা হচ্ছে 6টি ডিমান্ড করছে। এখন আমাদের প্রথম অরিজিনটা সাপ্লাই করতে পারবে 15টি, দ্বিতীয় অরিজিনটা সাপ্লাই করতে পারবে 4টি, এবং তৃতীয় অরিজিন হচ্ছে 8টি সাপ্লাই করতে পারবে। তাহলে আমাদের কে কয়টা সাপ্লাই করতে হবে আর কার ডিমান্ড কত, এটা আমরা ক্লিয়ার করছি। এবং আমরা যোগ করে দেখলাম 9 এর সাথে কত? 16, 16 5 21, এগুলো হচ্ছে 27। এখানে আমাদের ডিমান্ড 27 এবং আমাদের যে সাপ্লাই সংখ্যাও কিন্তু 27। তাহলে ডিমান্ড এবং সাপ্লাই সমান। সো এটা হচ্ছে কি? ব্যালেন্সড পরিবহন প্রবলেম। সো এখানে আমরা ব্যালেন্স পরিবহন প্রবলেম সলভ করার জন্য আর কোনো রকমের ঝামেলা নেই, খুবই সহজ জিনিস। এখন আমরা এখানে যেটা করব, ব্যাম মেথড যেটা শেখায়, ব্যাম মেথড আপনাকে প্রথমত যেটা করবে, আপনি প্রত্যেকটা সারিতে মানে সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ যে দুটো এলিমেন্ট থাকবে বা খরচ থাকবে, তাদের পার্থক্যটা আপনি এখানে প্রত্যেকটা সারিতে বের করবেন, কলামেও বের করবেন। তাহলে আমি কি বলতে চাইতেছি একটু লিখে দিই, তাহলে বুঝবেন। এই সবচেয়ে ছোটকে 4, তার একটু বড়কে 5, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? এই সারির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই দুইজন, 5 এবং 4, তাদের পার্থক্য 1। এই পার্থক্যটা বের করে আপনারা এখানে লিখবেন, এই যে তার সাপ্লাইয়ের পাশে লিখবেন। একইভাবে দ্বিতীয় সারিতে, একইভাবে তৃতীয় সারিতে, একইভাবে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলামে লিখবেন। তাহলে এখন আমি এটাতে লিখবো কত? 2 আর 6, এর পার্থক্য হচ্ছে কত? 4, ব্র্যাকেট করে লিখবেন এখানে। হ্যাঁ, বইয়ের মধ্যে বিভিন্ন ভাবে লিখছে, আপনারা বইয়ের দিকে না তাকায়া আমারটাই জাস্ট ফলো করেন, যারা আমার স্টুডেন্ট। সো আপনাদের জন্য আমি সহজ করতেছি। আরেকটা কথা বলে রাখি, আপনার এই ট্রান্সপোর্টেশন প্রবলেম পরীক্ষার হলে আপনি কি 1 ঘন্টা লাগায় করবেন? আপনার বইয়ে যেভাবে আছে এটা লিখতে গেলে আপনার 1 ঘন্টার বেশি লাগবে প্রথমবার। পরবর্তীতে হয়তো টাইমটা কমবে, 30-40 এর কমে আসবে না, বাট আমি যেটা শেখাচ্ছি এটা যদি শিখে যান, এই ম্যাথটা করতে আপনার 15 মিনিটের বেশি লাগবে না, 15 মিনিটের বেশি কখনোই লাগবে না। সো আপনি এই ম্যাথটা 15 মিনিটে শেষ করতে পারবেন এই পদ্ধতিতে করলে। আপনি কেন বইয়ের এই হিজিবিজি লেখাটাই লিখবেন? ওয়াই? তাহলে আপনি একটু খেয়াল করেন। এবার একটু খেয়াল করেন, এখানে 6 আছে 7 আছে, পার্থক্য 1। মানে এই যে এই সারির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6, তার চেয়ে বড় হচ্ছে 7, তাদের মধ্যে পার্থক্য 1 লিখে দিলাম। তাহলে সারির কাজ শেষ। এবার আসুন কলামে, 5 2, এদের মধ্যে পার্থক্য 3, 6 নিয়ে নেই কারণ 6 সবার বড়। এখানে আছে কে? 4 আর 9, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 5। তারপরে এখানে কে? 6 এবং 7, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। এই কলামে হচ্ছে 6 আর 13, এদের মধ্যে পার্থক্য কত? 7। ওকে, এইটুকু আশা করি সবাই পারবো। এবার যেটা করব, এখানে আমরা সেল বসাবো। কি বসাবো? সেল বসাবো। তো সেল বসানোর ক্ষেত্রে আমরা দেখব সবচেয়ে বেশি পার্থক্য কোথায়, সারিতে এবং কলামে সবচেয়ে বেশি পার্থক্যটা কোথায় এসছে। সবচেয়ে বেশি পার্থক্য দেখো 7 মধ্যে আসছে। তাহলে আমরা কি করব? ওই 7 বরাবর উপরে উঠবো। তাহলে এইটা আগে দাগটা টেনে দিই। তাহলে আমরা দাগটা টেনে দিব এবং 7 বরাবর উপরে উঠবো। ওই কলামে সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা, সেই ঘরে সেলটা লিখবো। তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট 6, সো এখানে আমরা সেল দিব। এটা হচ্ছে একটা সেল। তো এই সেলে কি হবে? এই সেলে আগের মতোই, এখানে ডিমান্ড হচ্ছে 6, এখানে সাপ্লাই আছে 4, তাহলে সে সাপ্লাই যা আছে 4টা, সেই 4টা এখানে দিবে, তাই তো? 4টা এখানে দিবে।
তাহলে ওর কিন্তু আরো দুইটা বাকি আছে, ওর কিন্তু আরো দুইটা কি বাকি আছে, ওর আরো দুইটা লাগবে, তাহলে দুইটা এখানে রাখলাম। এখন দেখো এখানে ক্লোজ হয়ে যাচ্ছে কে, এই যে সারিটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে এই সারিটা বাদ, ক্রস যেটা সেটা বাদ, মাথায় রেখো। তাহলে 4 শেষ, 4 এইটা শেষ। তাহলে আমরা এখানে একটু আবার দাগটা টেনে দিই, দাগটা টেনে দিলাম, হ্যাঁ দাগটা টেনে দিলাম। এখন দেখো এবার আবার ব্যবধানগুলো দেখো, ব্যবধানগুলো কেমন হয়। তাহলে ওর এই 5-এর কোনো পরিবর্তন হবে না, ওর 7-এর কোনো পরিবর্তন হবে না, ওর 9-এরও কোনো পরিবর্তন হবে না, কিন্তু ব্যবধানটা পরিবর্তন হইতে পারে। কেন? কারণ মাঝখানের সারিটা এখন আর নাই, মাঝখানের সারিটা এখন বাদ, এটাকে আমরা ক্রস করে দিছি। দেখো এটার পাশে এই যে ক্রস লেখা মানে এই সারিটা নিয়ে আর কোনো কাজ নেই, তাহলে এই সারিটা বাদ। তাহলে এবার দেখো এই কলামের মধ্যে 5 এবং 6 এদের ব্যবধান কিন্তু 1। আশা করি এটা ক্লিয়ারলি বুঝছো। আগে 3 ছিল কারণ আগে এই সারিটা ছিল, এখন তো এই সারিটা নাই, তাহলে এখন তাদের মধ্যে ব্যবধান হচ্ছে 1। এটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে দেখো 4 আর 11 এর মধ্যে পার্থক্য কত? 4 আর 11 এর মধ্যে পার্থক্য কত? 7। তাহলে এখানে আসবে 7। তারপরে এখন এখানে কত হবে? এখানে দেখো 7 আর 6, 7 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 1, তাহলে এখানে 1। তারপরে এখানে কত? 13 আর 14 এর মধ্যে পার্থক্য কত? 1। আশা করি ক্লিয়ার। আর সারিতে কোনো চেঞ্জ হবে না, কারণ এই যে এখানে সব এলিমেন্ট আগে যা এখনো তা, তো এখানে 8,1 হবে, এখানে 15,1 হবে। আশা করি এটা ক্লিয়ার সবাই, ওকে। এবার আবারও একটু দেখি সবচেয়ে বেশি বড় ব্যবধান কোথায়? সবচেয়ে বড় ব্যবধান এখানে। তো এটার উপর উঠে যায়, এটার উপর উঠলে এটা আর এটা আছে, এটা আর এটা আছে, এদের মধ্যে মিনিমাম হচ্ছে এটা। তাহলে মিনিমাম যেটা সেখানে আমরা সেল বসাবো। আর সেলের মধ্যে কি আসবে? ডিমান্ড এবং হচ্ছে যোগান, যা যে ছোট সে বসবে। তাহলে এখানে হচ্ছে 7 হচ্ছে তার ডিমান্ড, ও নিয়ে আসছে কত? এই গাড়িটা নিয়ে আসছে 15টা, তাহলে ওর ডিমান্ড হচ্ছে 7, সে 7টা রেখে দিয়ে বলবে বাকিগুলো তুমি অন্য কাউকে দিয়ে দিও, আমার 7টাই প্রয়োজন, তাই তো? তাহলে ওই যে ওই ওয়্যার হাউসে 7টার ডিমান্ড আছে, তো 7টা রেখে গাড়িটা চলে যাবে। তো গাড়িটা চলে যাবে, গাড়িটাতে আরো তো থেকে যাবে, তাই না? তাহলে গাড়ির এখনো কিন্তু গাড়ির মধ্যে প্রোডাক্ট আছে, সে 7টা দিয়ে দিল, 7টা দিয়ে দিল, তাহলে তার মধ্যে আর কয়টা থাকবে? তার মধ্যে আরো 8টা থাকবে। তাহলে 8টা থাকবে, 8টা রেখে দিল, 8টা তার মধ্যেই থাকলো। কিন্তু এই যে এটার কিন্তু শেষ, ডিমান্ড শেষ, তো তার যেহেতু ডিমান্ড শেষ তার নিচে আমরা ক্রস, তাহলে এই কলামটা পরে আমরা হিসেব করতে বাদ দিয়ে দেব। তাহলে এখন দেখো এটা ক্রস, এবার এই কলাম বাদ মানে কি? এটা এটা এই যে এগুলো বাদ, এগুলো বাদ। তাহলে এরা তো ঠিকই আগের মতোই আছে, যে 6 আর 5 চেঞ্জ হয় নাই, তাহলে এদের মধ্যে পার্থক্য এবং এদের ডিমান্ড কিন্তু আগেরটাই থেকে গেল, বুঝতে পারছি? আবার এখানে খেয়াল করো 6 আর 7 এর ডিমান্ড, ডিমান্ড 5, 6 আর 7 এর মধ্যে পার্থক্য 1, সেটাও থেকে গেল। এখানে হচ্ছে 14 আর 13 এর মধ্যে পার্থক্য 1, ডিমান্ড 2, সেটাও থেকে গেল। তাহলে এখন যেহেতু কলাম চলে গেছে, তাহলে সারিতে পরিবর্তন হওয়ার চান্স আছে। কারণ কি? কারণ এই সারির এলিমেন্ট আগে যা ছিল এখন এটা নাই, এটা নাই। তো এটা যদি মিনিমাম ছোট ছোট উপাদান হইতো তাহলে তারা নিয়েই তো আমরা পার্থক্যটা বসাইছিলাম। তো এখন আমরা দেখবো আসলে কি হচ্ছে। তো এখন এখানে ডিমান্ড 8 ঠিক আছে, ডিমান্ড ওর ওর যোগান দেওয়ার চাহিদা মানে সাপ্লাই 8টা আছে, 8টা থাকলো। তো এখন 8টা, কিন্তু এখানে আমরা পার্থক্য কত দিব সেটার জন্য আমরা একটু দেখতে হবে। দেখো এখানে সবচেয়ে ছোটকে 6 এবং 5, এদের পার্থক্য 1, তো এখানে পার্থক্য আসবে 1। তারপরে এই সারিতে আসো 7 এবং 6, এদের পার্থক্য কত? 1, তাহলে এখানে 1 আসবে। আশা করি এটা ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, খুবই সহজ, এটা কিচ্ছু না। এখন আমরা জাস্ট প্রথমবার করছি, তোমরা প্রথমবার করতেছো দেখে তোমার কাছে এটা অনেক কঠিন লাগতেছে হয়তো, বাট আমারে দেখো আমি কিন্তু এটা মুখস্থ লিখতেছি, সো এত কঠিন জিনিস না ভাই। এটা জাস্ট তুমি একবার দুইবার প্র্যাকটিসটা করবা, দেখবা যে খুবই সহজ, খুবই মজাদার, এবং তোমার কাছে এটা কখনোই ক্লান্তি লাগবে না, খুব দ্রুত করে ফেলতে পারবা। সো এই ম্যাথটা তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবা, দুবার, মিনিমাম দুবার। এই ম্যাথটাই তুমি দুইবার করে লিখো, তারপরে এই টাইপের সকল ম্যাথ তুমি পারবা, অটোমেটিক্যালি পারবা, তোমার ব্রেন অটোমেটিক্যালি রেসপন্স করবে কোন জায়গায় কি করতে হবে, রাইট? সো একটু ক্লিয়ারলি একটু খেয়াল করবা, হ্যাঁ। এবার দেখো এই এখানে 2 কেন? এখানে তো 1 হবে না, কলামটা দেখো, এই যে এখানে 13, এখানে 14, পার্থক্য তো 1, পার্থক্য 1ই বসবে। তো এখন দেখো এবার চলে আসো, এবার এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সবগুলাতে 1। এখন তুমি কি করবা? এখন সবগুলা যদি সমান হয়ে যায়, তোমার কাছে একটা স্বাধীনতা অধিকার আছে, মানে স্বাধীন অধিকার আছে। এবার তোমার এই স্বাধীন অধিকারটা তুমি যেভাবে খুশি ইউজ করতে পারো। তো আমি কি করব? আমি একবার শুরুটা ইউজ করব। তো আমি এটা ধরবো, আমি এটা ধরবো, তাহলে এটার উপরে উঠবো। তুমি যে কোনোটাতে উঠতে পারবা ভাই, তুমি এটাতে উঠতে, এটাতে উঠতে পারবা, এটাতে উঠতে পারবা, এইটাতে উঠতে পারবা। তো আমি এটাতে উঠবো। তো এটাতে উঠলে কি হয়? এটাতে আমি উপরে উঠলাম, উপরে উঠে 6 আর 5 কে পাইলাম, তাহলে এদের মধ্যে ছোট হচ্ছে 5। এখানে আমি কি করব? এখানে আমি সেলটা বসাবো। তো এই সেলের মধ্যে দেখো ওর ডিমান্ড হচ্ছে কত? 9, এবং এখান বরাবর যোগান দেওয়ার ক্ষমতা আছে কত? 8, তাহলে কি বসবে? 8 বসবে। অর্থাৎ গাড়ি নিয়ে আসছে 8টা, তার লাগবে হচ্ছে 9টা। সে বললো আমাকে 8টাই দিয়ে যাও, আমি অন্য একটা গাড়ি থেকে পরে একটা নিয়ে নেবো, নাকি সবগুলা ফেরত দিয়ে দিবে। বিজনেসম্যান এটা করে না, আমরা যারা ইমোশনাল তারা হচ্ছে এটা করতে পারি। আমি 9টা চাইছি, আমার 8টা দিল, কেন রাখবো না? তো এই কাজটা বিজনেসম্যানরা করবে না। বিজনেসম্যানরা যেহেতু তার চাহিদা এলাকাতে মানুষ কিনতে চায়, তা আমি তো দিতে পারতেছি না, বিকজ আমার কাছে টোটালি নাই। এখন আমার কাছে আমার 9 জন অর্ডার করে গেছে,
তো আমি সাপ্লায়ার আসছে, আমি তাকে বললাম যে আমার 9টা দরকার, তো সে বলছে আমার তো সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আছে 8টা। তো তুমি কি করবা? তুমি কি ওই 9 জন কাস্টমারের কথা চিন্তা করে 9টার জন্য বসে থাকবা, নাকি 8টা নিয়ে 8জনকে বিদায় করবা? 8টা নিয়ে 8জনকে নিশ্চয়ই বিদায় করবা। তো তুমি এই জন্য ওই সাপ্লায়ারের মধ্যে যা ছিল তা নিয়ে নিছি। আর যদি আমার ডিমান্ড থাকতো 2, আমার কাছে নিয়ে আসছে 8টা, আমি 8টা রাখতাম না, কারণ আমার আমি সেল করতে পারবো 2টা, আমার 8টা নিয়ে তো লাভ নাই। তো এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে 8টা রাখলো, তো 8টা রাখলে কে ওটা শেষ, এটা ক্লোজ। তাহলে তুমি এখানে দাগটা টানো আর এখানে ক্রস চিহ্নটা দাও, তাহলে এই শাড়িটা বাদ যাবে গে। তো এবার দেখো এই যে এখানে 8, কিন্তু ওর তো ডিমান্ড ছিল 9, তাহলে ওর তো আরো একটা ডিমান্ড থেকে গেল, তাই না? তাহলে ওর ডিমান্ডটা নিচে বসায় দাও। তাহলে এখন বাদ গেছে কে? বাদ গেছে এই শাড়িটা। তাহলে এই শাড়িটাকেও আমরা এইভাবে মুছে দিলাম, মনে করি এটা বাদ। হ্যাঁ, যাদের শাড়ির মাঝখানে আমি ডট 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 করে দিচ্ছি ওরা সবাই কিন্তু বাদ। তাহলে এখন দেখো এবার এই যে এই কলামের উপরে আছে কি শুধু 6, আছে কে 6? 6 এর কোনো ব্যবধান আছে? নাই। তাহলে আমরা বুঝতেছি যে ওর ডিমান্ড 1, এটা আসলে এখানে বসে যাবে, আমরা এখানে আর কিছু করব না, এখানে আর নিচে ব্যবধান আনার সুযোগই নাই, কারণ এখানে তো আর কেউ নেই, আছে শুধু 6, ব্যবধানটা কই থেকে আনবো? দরকার নেই, এটা তো নাই। এবার এখানেও দেখো, এখানেও কিন্তু শুধু 7 আছে, তো 7 এর ডিমান্ড কত? এখানে 5 রেখে দিব, ডিমান্ডটা রেখে দিব, এবং ডিমান্ডটা আমরা পরে আস্তে উঠিয়ে দিব। দেখো তারপরে এখানে এর ডিমান্ড কত? 2। এবং দেখো আমার এখানে এই যে এটা হচ্ছে 8টা আছে, 8টা আছে, কিন্তু এই 8টা যে আছে, 8টা প্রোডাক্ট, তার এখানে মিনিমাম ব্যবধান কত? 7 আর 6, 6 6 আর 7 1, তো এখানেও 1। তো আমরা এই লাইনের পরে যেটা করব, ব্যবধানটা দিব না, ব্যবধানটা আর ওখানেও দিব না, 8ও দিব না। তাহলে কি করব? এই যে দেখো আমার কাছে পণ্য আছে কয়টা? এই যে O3, এই গাড়িটা 8টা পণ্য নিয়ে এই পথে হাঁটে যাচ্ছে, তো 8টা পণ্য নিয়ে হাঁটে যাচ্ছে, তার কাছ থেকে আর কেউ টানতেছে না, ওর ডিমান্ড হচ্ছে 1টা, ও 1টা রেখে দিবে, তাহলে ওর একটা ও রেখে দিল। তাহলে এখন 8টা থেকে 1টা রেখে দিলে 8 থেকে কয়টা? 6টা, 7টা। তো এবার এখানে আসলো, এই যে এই ডেস্টিনেশনে আসলো, আসার পর ও বললো আমার লাগবে কয়টা? 5টা। তো এই গাড়ি থেকে সেও 5টা রেখে দিল। এখন দেখো এবার এই যে এই ডেস্টিনেশনে আসলো, সে বললো তোমার ডিমান্ড কত? সে বললো আমার 2টা। এখন দেখো ও 1টা আর 5টা, 6টা কিন্তু দিয়ে দিচ্ছে, আর আছে 2টা, তো সেই 2টা সে এখানে বসায় দিবে। তাহলে এই হচ্ছে তোমার যে আমাদের কি ব্যাম মেথডে আমরা বেসিক ফিজিবল সলিউশন বের করার জন্য এই সার্টটা এইভাবে তৈরি করে ফেলবো। তো সার্ট তৈরি করা শেষ। এখন আদি বুনিয়াদি সমাধান মানে হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, যেটাকে বলা হয় ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। তো এটা বের করবো কিভাবে? এটা খুবই সিম্পল। এই যে দেখো এটা x11, এটা কি x11, এটা x12, x13, x14, x21, x22, x23, x24, x31, x32, x34, x33, x34। তাহলে আমরা এখন এখান থেকে দেখে দেখে আদি বুনিয়াদি সমাধানগুলো লিখে ফেলবো। কিভাবে আমরা লিখবো? হচ্ছে এই যে সার্টটা, এটা কিন্তু নর্থ ওয়েস্ট কর্নার মেথড না, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ব্যাম মেথড, অর্থাৎ এটাকে আমরা বলছি হচ্ছে বোজেল অ্যাপ্রক্সিমেশন মেথড বা বোজেল আসন্নমান, বোজেল আসন্নমান পদ্ধতি। তাহলে আমরা এখন লিখবো বোজেল আসন্নমান পদ্ধতিতে আদি বুনিয়াদি সমাধান। তাহলে এখন লিখবো কি? বোজেল আসন্নমান পদ্ধতি আদি বুনিয়াদি সমাধান। তো কে? এই যে এখানে প্রথম ঘরটা হচ্ছে x11, তাহলে x11 কে? x11 এর মান হচ্ছে 8, x11 ইকুয়ালস টু 8। তারপরে x12 ইকুয়ালস টু হচ্ছে 7। তারপর আমার এই ঘরে কত আছে? এই যে x21, x22, x23, x24, তাহলে x24 হচ্ছে 4, x24 হচ্ছে কত? 4। একইভাবে দেখো x31 হচ্ছে 1 এবং x33 5, x33 ইকুয়ালস টু 5 এবং x34 ইকুয়ালস টু 2। এটা হচ্ছে আমাদের আদি বুনিয়াদি সমাধান। এর বাইরে যারা আছে ওগুলো সবাই শূন্য। দেখো ও হচ্ছে 8টা নিছে, ও হচ্ছে 7টা নিছে, তাহলে এখানে আর বাকিরা কি নেওয়ার সুযোগ আছে? এই গাড়িতে আসেই তো হচ্ছে 15টা, নাই তো, তাহলে বাকিরা এখান থেকে নিতে পারে নাই, শেষ। তো এইভাবে আর কি সবগুলো ঘরে যারা নিতে পারে নাই, পারে নাই, গাড়ির মাল শেষ, ও গাড়ির প্রোডাক্ট শেষ। ওকে, তো এখন আসো এবার টোটাল কস্ট কত দেখো। ও রাখলো কয়টা? 8টা, কত টাকা করে প্রতিটা? 5 টাকা, তাহলে 5 8 40 টাকা এ রাখছে। তো এইভাবে এই যে যেগুলো যে প্রোডাক্ট রাখছে সেখানে জাস্ট গুণ করে দিলে আমরা আদি মিনিমাম কস্টটা পেয়ে যাইতেছি। তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রাথমিক সর্বনিম্ন খরচ কত হয়? ওখানে হচ্ছে এই যে 5 8 40,
প্লাস তারপর হচ্ছে কত 4 7 28 প্লাস এখানে হচ্ছে কত 4 6 24, এখানে হচ্ছে কত 6 1 6, এখানে হচ্ছে কত 5 7 35, এখানে হচ্ছে কত 13 2 26। এগুলো যোগ করলে টোটাল মেবি 159 টাকা হয়। এটা কত হয় 159 টাকার মতো হয়। হ্যাঁ 159, এটা টোটাল কত 159 এত টাকা। বা এখানে টাকা বলতে আমরা এখানে টাকা বলতে পারি, এখানে আমরা ডলার বলতে পারি, ইউরো বলতে পারি, এখানে এককের উপর ডিপেন্ড করে কত আসলে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে একক। হ্যাঁ একক যদি বাংলাদেশে হয় তাহলে এটা টাকা হইতে পারে, টাকা তো হবে না, কারণ এখানে 159 টাকা দিয়ে তুমি এতগুলো ডেস্টিনেশনের প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া এটা হলো চারটিখানি কথা না, এখানে হয়তো ডলারে হইতে পারে। তাহলে 159 ডলার মোটামুটি ভালোই ভালো অ্যামাউন্ট। তো এটা হইতে পারে। তাহলে এটা হচ্ছে একটা কি প্রাথমিক সর্বনিম্ন খরচ। তো এখন আমাদের লাগবে হচ্ছে কি চূড়ান্ত সর্বনিম্ন খরচ বা চূড়ান্ত সমাধানের জন্য আমরা কি করব, আমরা একটা পথ বেছে নিব যে এর চাইতেও কি সহজ, এর চাইতেও কমে কি করানো সম্ভব কিনা। তো সেটার জন্য এই ভুজেল আরেকটু কাজ করছেন। তো সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে আমরা এখানে আরো দুইটা চলক অ্যাড করব। তো ভাই আপনাদের বইয়ে চলকগুলো অনেক গিঞ্জি করে লিখছে, বা লিখছে কিভাবে লিখছে আমি জানি না, আমি জানি, বাট আমার ওইভাবে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমাদের টার্গেট হচ্ছে কি, যে আমাদের টার্গেট হচ্ছে চূড়ান্ত সমাধান বের করা, তাই না? তো চূড়ান্ত সমাধানের পুরো প্রসেসিংটা আমি কি খাতায় করছি না মাথায় করছি এইটা তো আমার খাতায় লিখতে হবে না ভাই, আমার তো দেখাইতে হবে যে চূড়ান্ত সমাধান কত, তাই তো? তাহলে এখন আমরা যেটা করব এরপর চূড়ান্ত সমাধানের জন্য আপনারা জাস্ট এখন মনোযোগটা আরেকটু বাড়ায় দিবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা এখন জাস্ট মনোযোগটা আরেকটু বাড়ায় দিবেন। আপনাদেরকে আমি এখন শেখা দেবো কিভাবে আপনি চূড়ান্ত সমাধান বের করবেন। তো এই যে আদিগুণীয় সমাধানটা শেষ, আমি এটা মুছে ফেলতেছি। আমার শুধু এখানে ওই অংশটুকু লাগবে, যেটা লাগবে আমি সেটা মুছবো না, বাকিটা আপনারা আমি মুছে ফেলবো, আপনারা নিশ্চয়ই উঠে ফেলছেন। তো একটু দেখেন আমি কি করতেছি, আমরা পরবর্তীতে চূড়ান্ত সমাধানের জন্য কি কি করবো একটু দেখেন। তো এই যে এই ঘর পর্যন্ত আমরা মুছে ফেলবো, হ্যাঁ এইটুকু পর্যন্ত আমরা মুছে ফেলবো, এগুলো আমাদের প্রয়োজন নেই আর। চূড়ান্ত সমাধানের জন্য আমাদের এগুলোর আর প্রয়োজন নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নেই। ওকে, তো এখানে এই যে এগুলো আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখন আমরা আরেক দুটো চলক যোগ করব, এই চার্টটাতে আরেকটু জিনিস অ্যাড করব। তো সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো হচ্ছে এরকম, সেই জিনিসগুলো হচ্ছে এরকম। এই বীজের নিচে আমরা নিয়ে আসবো বি যে আরেকটা রাশি, এবং এ আই এর পাশে নিব ইউআই, এই দুটা রাশি। এখন ইউআই এই বীজে এই দুটো আপনারা চার্টের মধ্যে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এখন এবার খেয়াল করেন এই ইউআই এবং ভিজে এদের মান কত। ইউআই এবং হচ্ছে ভিজে এদের মান হবে যে যেই রোতে বা যেই কলামে, আবারও বলছি যেই রোতে বা যেই কলামে অধিক সংখ্যক সেল থাকবে, সেল যেই কলামে সবচেয়ে বেশি সেই কলামের বিআই বিজে অথবা ইউআই 0। এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখেন। যেই কলামে বা যেই সারিতে সেল সংখ্যা সর্বাধিক সেইখানে যদি কলামে হয় তাহলে বিজে 0, আর যদি সারিতে হয় তাহলে হচ্ছে কি ইউআই 0। তাহলে এখন দেখো আমরা দেখি এখানে আছে কয়টা, দুইটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে কলামে হিসাব করলে সর্বোচ্চ হচ্ছে কত, দুইটা। এবার সারিতে হিসাব করি, এখানে দুইটা, এখানে একটা, এখানে কিন্তু তিনটা, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে তিনটা, তাই না? তিনটা সেল আছে, তাহলে তিনটা সেল যেখানে সেটা কি তৃতীয় সারিতে, তৃতীয় সারি মানে হচ্ছে এখানে 0 হবে, অর্থাৎ U3 0, U3 0 আপনি এটা লিখে ফেলবেন, ঠিক আছে? তো এটা ধাপগুলো বইয়ের মধ্যে ব্যাখ্যা করছে, আমরা ধাপ ব্যাখ্যা করবো না, আমরা জাস্ট নিয়মটা শিখবো যে যেই কলামে বা যেই সারিতে সেল সংখ্যা বেশি সেই কলাম বা সেই সারিতে বিজে থাকলে বিজে 0, এই যে ভিজে, আর যদি ইউআই থাকে ইউআই 0। তাহলে এই সারিতে পাইছি এই জন্য ইউআই 0, যদি কলাম পাইতাম তাহলে বিজে 0 হইতো। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, এবার এইটাকে দিয়ে আমরা হচ্ছে এগুলা সব বের করবো এবং ওগুলা সব বের করবো। কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করবেন। এখানে আছে কত 6, এখানে আছে কত 6, এটা হচ্ছে সি, এগুলো কি সি, এই যে এটা C11 C12 C13 C14, অর্থাৎ এগুলো হচ্ছে কস্ট। এই যে এই 5টা হচ্ছে C11 C12 কস্ট মাথায় রাখবেন। তাহলে 1 নাম্বার বক্সের মধ্যে C11, 2 নাম্বার বক্সে C12, এবার আপনি সবগুলো চিন্তা করেন সি, তাহলে এটা কি, এটা হচ্ছে সি কত C31, রাইট? তো এই C31 এটা হয় কিভাবে, এই যে সি আইজে C31, এটা যদি C31 হয়, C31 হবে হচ্ছে যে CIJ ইকুয়ালস টু BJ প্লাস UI, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এখন এই যে এই BJ গুলা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব, BJ গুলা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা আপনার কাছে মাথায় ঢুকবে না, আপনাকে আমি সহজে বুঝাবো, মাথায় রাখেন।
এই যে এইখানে এটা হচ্ছে V1, এটা কি B1, এটা B2, এটা B3, এটা B4 আসবে, রাইট? তাহলে B1 B2 B3 B4, আর এটা হচ্ছে U1 U2 U3 আসবে। এখন এই যে এইখানে এখান থেকে উপরে উঠবেন, এখান থেকে উপরে উঠলেন, এই যে এখানে ঢুকলেন, এই 6 কে পেলেন। এই 6টা কিভাবে হয়েছে জানেন? 6টা হয়েছে, এটা 6 আছে কোথায়? এখানে না? এটা কততে? এটা হচ্ছে C131, C31। তাহলে এটা হবে U3 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 প্লাস হচ্ছে U3 প্লাস হচ্ছে কি B1, U3 প্লাস হচ্ছে B1। তাহলে U3 আমার কত? 0, আর B1 টা বের হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা আমরা এখন লিখতে পারি যে C13 ইকুয়ালস টু U3 প্লাস B1, রাইট? এই যে এই সূত্র অনুসারে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। অথবা মাথায় রাখেন, এখানে যা এইটা আর এই যে এইটা আর এটার যোগফল হবে এইটা আর এটার যোগফল হবে এইটা। তারপরে এই যে এখানে সেল যেখানে আছে, সেলের বাইরের গুলো না, কিন্তু সেল, শুধু সেল নিয়ে কাজ করবো আমরা, সেল নিয়ে কাজ করবো প্রথমত, তারপর ওগুলো চলে আসবে। তাহলে এখন এখান থেকে দেখেন এই যে 6টা হচ্ছে কিভাবে, এখানে যেটা আসবে সেটা, আর এই যে জিরোর সমষ্টি নিয়ে, তাহলে এইটা আর এইটা, তাহলে এটা কত হলে এখানে 6 আসবে? নিশ্চয়ই 6 দিতে হবে। তাহলে এই যে এইটা আর এটার যোগফল হচ্ছে এখানেরটা। তাহলে এখন এখানে সেলের নিচে আছে কত? 7। তাহলে এই 7টা কিভাবে আসছে? এইটা প্লাস এইটা, তাহলে এইটা আর এটা যোগ করলে এটা আসে। তার মানে এটার সাথে কত যোগ করলে 7 আসে? এটার সাথে 7 যোগ করলে 7 আসে। তারপর সেল আরেকটা আছে 13, তাহলে এখানে আছে কত? 0। তাহলে এই 0 সাথে কত যোগ করলে 13 হয়? নিশ্চয়ই 13 হয়। তাহলে আমরা কত পাইছি? B1 পাইছি, B3 পাইছি, B4 পাইছি, বাট B2 টা কিন্তু পাই নাই। তো B2 আমাদের পাবো, সমস্যা নেই, আমরা উপরের সেলগুলোতে চলে যাই। তাহলে এই সেলটাতে যখন আমি আসবো, এটা নিচে কত আছে? এটা নিচে আছে 13। তাহলে এই যে এখানে আছে 6, এখানে আছে 13, তাহলে এখানে কত বসালে, এটার সাথে এটা কত বসালে 6 পাওয়া যায় বলেন তো? তাহলে 13 প্লাস সামথিং ইকুয়ালস টু 6। তাহলে এই সামথিং ইকুয়ালস টু আমরা কি লিখবো? 13 মাইনাস 6 মানে হচ্ছে -7। তার মানে এইটা হবে আমার -7। আশা করি ক্লিয়ারলি বুঝছেন। তারপর আবার একটু খেয়াল করেন, এটা ক্লিয়ার, ওকে। তো এখন চলে আসেন এবার এইটা, এই যে এই সেলের মধ্যে একটু খেয়াল করেন, এই সেলের নিচে আছে কত? বিজে হচ্ছে 6, তাহলে এই যে এখানে আছে 5, তাহলে 6 এর সাথে কত যোগ করলে 5 হয়? 6 এর সাথে এই যে 6, এই 6 এর সাথে এখানে একটা যোগ করলে তো এটা হবে। তাহলে এখানে আছে 5, তাহলে এখানে আছে কত? 6। তাহলে এই 6 এর সাথে কত যোগ করলে 5 হয়? 6 এর সাথে নিশ্চয়ই 1 যোগ করলে, সরি -1 যোগ করলে 5 হয়। তাহলে এখানে হবে -1। আশা করি এটা ক্লিয়ার, ওকে? ক্লিয়ার এটা, ওকে। এরপরে চলে আসেন, এটা হলো। এখন এবার খেয়াল করেন, এটা তো বের হয় নাই, এটা বের করবো কিভাবে? এবার এই সেলের মধ্যে একটু খেয়াল করেন, এখানে আছে 4, এখানে আছে কত? -1। তাহলে -1 এর সাথে এখানে কত যোগ করলে 4 হয়? নিশ্চয়ই এখানে 5 যোগ করলে 4 হয়। তাহলে এই যে এই 5 আর এই -1 যোগ করলে 4। আশা করি ক্লিয়ারলি বুঝে গেছেন, ওকে? সো এটা ছিল আমাদের ইউআই বি জে বের করার কৌশল। আপনাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো এই সূত্রের মাধ্যমে বের করছে, এটা করবেন না। আমি যা করাইছি এটাকে আবার শিখেন, আবার দেখেন, জাস্ট এই কাজটা করে আপনি এই চার্টটা অঙ্কন করবেন, ঠিক আছে? তো এই চার্টটা অঙ্কন করা শেষ। এবার আপনি আসেন, এবার বাকিগুলো বের করে ফেলি। বাকিগুলো কিভাবে আসবে? বাকিগুলো হচ্ছে আমাদের এই যে এই সেলের মধ্যে যারা আছে এরা হচ্ছে বুনিয়াদি সমাধান। সেলের মধ্যে যারা আছে এরা কি বুনিয়াদি, এদের বাইরে যারা এরা কিন্তু বুনিয়াদি না। তাহলে এদের বাইরের গুলো আমরা একটু বের করে দেখি। এদের বাইরের গুলো কিভাবে বের করব? এদের বাইরের গুলো বের করার কৌশল হচ্ছে, আপনি এই যে এখানে যা আছে আর এখানে যা আছে তা যোগ করবেন। যোগ করে এই যে এই C11 বা C12 এগুলোকে বিয়োগ করবেন। অর্থাৎ আমাদের এই সেলের বাইরের গুলো, এই যে এগুলো বের করার কৌশল, এই যে এই জিনিসগুলো বের করবো কিভাবে? এই জিনিসগুলো বের করার কৌশল হচ্ছে, আমরা ওগুলাকে মনে করেন, এই যে এগুলাকে বললাম হচ্ছে ধরো ZIJ, মানে এটা হচ্ছে Z13, তো এগুলাকে আমরা জেড বললাম, ঠিক আছে? এগুলাকে মনে করো জেড বললাম। আচ্ছা, এটাকে জেড না, এটাকে এক্স বলি, কারণ আমরা তো আগের গুলো সব এক্স বের করছি, যে এটা এক্স, এটা এক্স, এগুলো এক্স ছিল। তো আমরা এখন এক্স এর কথাই বলি। তাহলে XIJ ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে UI প্লাস BJ। XIJ ইকুয়ালস টু UI প্লাস BJ মাইনাস CIJ। এটা একটু, এই সূত্রটা একটু মনে রাখবেন। এই সূত্র দিয়ে আমরা XIJ বের করবো। অর্থাৎ আমাদের XIJ কারা? XIJ হচ্ছে এই যে এখানে যে আসবে, এদেরকে আমরা লাল গোল্লা দিব, এদেরকে আমরা সেল দিব না, গোল্লা দিব। তাহলে এই যে এখানে গোল্লার ভিতরে কারা আসবে, এদেরকে আমরা বললাম হচ্ছে XIJ, এদেরকে বললাম কি XIJ। তাহলে এই যে এই গোল্লা, এখানে একটা গোল্লা পাবে, এই গোল্লার ভিতরে কি আসবে সেটা হচ্ছে XIJ। তারপরে এই যে এই গোল্লা, এই গোল্লার মধ্যে কি আসবে, এগুলো আমরা বের করব। এবার গোল্লাটা আপনারা সাজায় ফেলবেন।
তাহলে আমরা গোল্লাগুলো বের করব। তো এই গোল্লাগুলো বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এখন দেখেন এই যে আমরা যদি এইটার কথা বলি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে x32, এটা কি x32। তাহলে x32, আমরা x32 হচ্ছে এটাকে বলছি, তাই না? আপনি প্রয়োজন এগুলো পাশে লিখতে পারেন, x32 ইকুয়ালস টু u3। তাহলে u3 কত, u3 হচ্ছে 0, আর bj, যে কত, bj হচ্ছে 2, যে হচ্ছে 2, তাহলে bj এই যে b2 কত, b2 হচ্ছে 5। তাহলে দুটো যোগ করলাম, যোগ করে মাইনাস করবেন হচ্ছে cij, মানে 6c32 বিয়োগ করবেন। তো c32 কত, এই যে 11 মাইনাস 11। তাহলে 5 থেকে 11 গেলে কত, 5 থেকে মাইনাস 11 বাদ করলে কত হয়, -6। তাহলে এখানে আপনি পাচ্ছেন কত, এখানে আপনি পাচ্ছেন -6। এখন এই যে এই সংখ্যাটা, এই যে এখানে যত xij আছে, এই xij সবগুলা যদি শূন্য থেকে ছোট বা শূন্যের সমান হয়, শূন্য থেকে ছোট বা শূন্যের সমান যদি হয়ে যায়, তাহলে যে সমাধানটা পাবো সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত সমাধান। আর যদি কেউ একজন শূন্য থেকে বড় হয়, এই যে xij যেগুলো বের করতেছি, এটা যেহেতু মিনিমাম প্রবলেম বা মিনিমাইজ প্রবলেম, তাহলে আমরা দেখবো হচ্ছে এই জিনিসটা, এই মানগুলো সবগুলো শূন্য থেকে ছোট বা শূন্যের সমান হয় কিনা। শূন্যের চেয়ে বেশি হলে আমরা আবার কাজ করতে হবে, ওই যে ইয়ের মতো, আমরা যে সিমপ্লেক্স মেথড করছি, সিমপ্লেক্স মেথডে যখন একটা ঘরের মধ্যে ওই যে এই zj মাইনাস cj যদি শূন্য অপেক্ষা ছোট হয় মিনিমাইজের ক্ষেত্রে, তাহলে আমরা বলছি ওইটাই হচ্ছে সমাধান, রাইট? এখন এখানেও সেম, এই যে এটা যেহেতু মিনিমাইজ প্রবলেম, তাহলে এই জিনিসটার মান, এই জিনিসগুলো যারা আছে, এই যে গোল্লাগুলো যারা আছে, সবগুলা যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে শূন্য থেকে ছোট বা শূন্যের সমান হতে পারে। তো শূন্য থেকে ছোট বা শূন্যের সমান যদি হয়, তাহলে আমরা বলবো যে সমাধানটা আছে সেটাই হচ্ছে কি চূড়ান্ত সমাধান, সেটাই কি চূড়ান্ত সমাধান। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে এই ইউআই বিজে এটা দিয়ে আমরা এটা বের করলাম, -6 পেলাম প্রথমটা। তাহলে এটা বের করবো, এটা কত, এটা হচ্ছে আমাদের x21। তো একইভাবে আমরা এগুলো হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এগুলো বের করা আছে আলাদা করে, তো তোমরা চাইলে এভাবে বের করতে পারো। তাহলে x21 হচ্ছে এই যে এটা। তাহলে x21 মানে কি, x21 মানে হচ্ছে u2 প্লাস v1 মাইনাস c21। আশা করি এটা বুঝছো। তাহলে এখন এই যে x21 এটার মান বের করার জন্য u2 কত, u2 হচ্ছে আমাদের -7, u2 হচ্ছে এই যে ui না, u1 u2 u3, তাহলে u2 হচ্ছে -7। তাহলে -7 প্লাস v1 কত, v1 হচ্ছে এই যে 9, v1 হচ্ছে 6, তাহলে -7 প্লাস 6 মানে হচ্ছে -1, আর এর থেকে মাইনাস করব হচ্ছে 2, এর থেকে মাইনাস করব কত 2। তাহলে কত হয়, এখান থেকে এই যে -1 এখানে থাকতেছে -7 মাইনাস প্লাস 6 মানে -1, তার থেকে মাইনাস করব হচ্ছে 2 মানে -3 হয়। তাহলে এই যে এই গোল্লাটার মধ্যে পাবো হচ্ছে -3। আশা করি তোমরা এটা ক্লিয়ার। আমি গোল্লা যদি দেখতে নাও পাও, আমি বলতেছি মুখে তাই লিখবা, হ্যাঁ, -3। ওকে, তো এরপরে চলে আসো, এভাবে আমরা সবগুলো বের করতে পারি, কিন্তু এভাবে আমরা বের করবো না, আমরা শর্টকাটটা করবো। শর্টকাটটা কি, শর্টকাটটা আমি এবার দেখাই, বাকিগুলোতে শর্টকাট করবো। দেখো এই যে এই গোল্লাটা, তো এই গোল্লাটা নিচে কত, এই গোল্লাটা নিচে হচ্ছে 5, তো এই গোল্লাটার পাশে কত, এই গোল্লার পাশে হচ্ছে ইউআই দিছে, হ্যাঁ, তাহলে এটা আর এটা যোগ করো -2, তাই না? -2 থেকে এই 9টা বিয়োগ করে দিবা, তাহলে -2 থেকে 9 বিয়োগ করলে এই যে এটাকে যোগ করলে -2, তার থেকে 9 বিয়োগ করলে -11, তাহলে এখানেও মাইনাস পাচ্ছি। তারপর এগুলোতে আসো, এগুলোর নিচে কত, এগুলোর নিচে হচ্ছে 7, এগুলোর নিচে 7, এটার সাথে পাশে কত -7, তাহলে 7 আর -7 যোগ করলে হচ্ছে কত 0, তাহলে 0 থেকে 9 বিয়োগ করলে -9, ঠিক আছে, -9, এই যে 9টা বিয়োগ করছি, এটা যোগ আর এর নিচে যেটা থাকবে সেটা বিয়োগ, এই যে এটা আর এটা যোগ, এর নিচে যেটা থাকবে সেটা বিয়োগ করে এই গোলার মধ্যে বসবে। এটা একদম ক্লিয়ারলি জাস্ট সুন্দর করে তুমি একবার লিখো ভাই, উত্তর মিলে যাবে। তারপরে চলে আসো, এভাবে গোলা তার নাই, গোলা এবার উপরের ঘরে, এটা কত, এটা হচ্ছে 13, এগুলো হচ্ছে 13। তাহলে 13 এত কিছু আমরা সূত্র দিয়ে করবো না, সূত্র দিয়ে করা যায় সেটা করবো না। আমরা এখান থেকে নিচে যাব, এখান থেকে নিচে কত 7, এটার পাশে কত -1, তাহলে 7 আর 1 -1 যোগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, এখানে পাচ্ছি 0। তারপর দেখো এখানে কত আছে, এটা নিচে আছে 13, এটার পাশে আছে -1, 13 -1 যোগ করলে কত, 13 আর -1 যোগ করলে 12, 12 থেকে 14 গেলে -2। দেখো এখানে যে লাল গোল্লা অর্থাৎ গোল যেগুলা পাইছি ওগুলা কিন্তু সেল না, গোলগুলা সেল না, আমরা গোল্লা দিব আর হচ্ছে সেল দিব। সেলের গুলো হচ্ছে সমাধান, বুনিয়াদী সমাধান, আর গোল্লার গুলা দিয়ে আমরা চেক করব ওই সমাধানটা কি চূড়ান্ত সমাধান কিনা। অর্থাৎ আমরা যে আগের সমাধানটা বের করলাম, আদি বুনিয়াদী সমাধান যেটা আমরা বের করলাম, সেটা কি চূড়ান্ত কিনা বা সেটার পরিবর্তন আসবে কিনা, সেটার জন্য আমরা এই গোল্লাগুলো চেক করব। গোল্লাগুলো কিভাবে বের করা হয় সেটা তোমাদেরকে আমি অলরেডি শিখিয়ে ফেলছি। তো এবার এই গোল্লা বের করার পরে যতগুলা গোল্লা আছে দেখো, এই যে গোল্লার মধ্যে, সরি এই গোল্লাটা তো গোল্লা না, এটা আমরা এমনিতে গোল্লা করছি, এটা গোল্লা না, এটা আমরা জাস্ট বোঝানোর জন্য গোল্লাটা লিখছি, তোমরা নিশ্চয়ই ওই জায়গাটাতে খেয়াল করলে বুঝতে পারবা। হ্যাঁ, এটা বোঝানোর জন্য গোল্লাটা দেওয়া হয়েছে, এটা সেই গোল্লা না, আসলে আমরা যে গোল্লাগুলোর কথা বলতেছি। তাহলে গোল্লা হচ্ছে একটা দুটো, এই লাল গোল্লার মধ্যে একটু চেক করো
কোনো লাল গোল্লা কি 0 থেকে বড় আছে? নাই। কোনো লাল গোল্লা 0 থেকে বড় নাই, তার মানে আমরা খুশি, আমাদের উত্তর শেষ। উত্তর কি? উত্তর হচ্ছে আগেরটাই, কারণ আগেরটা ছাড়া এখানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা এই লাল গোল্লাগুলো বের করে জাস্ট চেক করব যে আমাদের আগে যে প্রাথমিক বুনিয়াদী সমাধান বের করছি বা প্রাথমিক মিনিমাইজ কস্ট যেটা বের করছি সেটা কি আসলে চূড়ান্ত, নাকি সেটা চাইতেও আরো মিনিমাম কস্টে আমরা এটা করতে পারি। তো সেটাই চূড়ান্ত আসলে। কেন? কারণ এই যে লাল গোল্লাগুলো, তাহলে এখন আমরা কি লিখবো? আমরা এখন লিখবো যেহেতু, তাহলে এখন আমাদের এই যে লাল গোল্লাগুলো চেক করাটাই হচ্ছে মেইন কাজ ছিল। তো যেহেতু, এবার আমরা লিখে ফেলি, তো সকল এক্স আই জে লেস অর ইকুয়াল 0। তো এই যে এক্স আই জে কারা, আমরা কিন্তু এটা আগে সূত্র দিয়ে এখানে দেখাইছিলাম 2-4টা। হ্যাঁ, তো এই যে এই কথাটা লিখবা, যেহেতু সকল এক্স আই জে লেস অর ইকুয়াল 0 অর্থাৎ চূড়ান্ত সমাধান, চূড়ান্ত সমাধান, চূড়ান্ত বুনিয়াদী সমাধান। আসলে দেখি বুনিয়াদী লিখছেনি, বুনিয়াদী কথাটা এদের সাথে তো আসলে মিলে না, এদের সমাধান কৌশল আমার সাথে আসলে অনেকাংশে মিলে না, কিন্তু আমাদের আলটিমেটলি তো চূড়ান্ত সমাধান, এখানে শুরু চূড়ান্ত সমাধান লিখছে, সমাধান চূড়ান্ত সমাধান কি? চূড়ান্ত সমাধান হচ্ছে যে সেলগুলোর সাথে ওই আগেরটাই, এই যে 8 এর সাথে 5 গুণ, ওই গোল্লাগুলা নাই কিন্তু মাথায় রাখবেন ভাই, লাল গোল্লা নয়, লাল গোল্লা নয়, আবারও বলছি লাল গোল্লা নয়, লাল গোল্লা নয়, আমরা সেলগুলাটা হচ্ছে সমাধান, সেলগুলো হচ্ছে বুনিয়াদী সমাধান ছিল। আমরা এরপরে লাল গোল্লাগুলা চেক করে বুঝতে পারছি যে বুনিয়াদী সমাধান যেটা ছিল, আদি বুনিয়াদী সমাধান, সেটাই চূড়ান্ত সমাধান। কেন? কারণ আমাদের ওই লাল গোল্লার কোনোটার ভিতরে 0 থেকে বড় মান আসে নাই, যেহেতু এটা মিনিমাইজ প্রবলেম, 0 থেকে বড় আসলে এটা সমস্যা। আর যদি এটা ম্যাক্সিমাইজ প্রবলেম হইতো বা ম্যাক্সিমাইজ প্রবলেম হইতো, তাহলে আমরা এটা 0 থেকে ছোট আসছে তখন এটা নিয়ে আপিল করতাম বা তখন এটা নিয়ে আবার কাজ করতাম। তাহলে এখন 0 থেকে যেহেতু ছোট আসছে সবাই, অথবা 0 আসছে, তাহলে আমরা বলবো এটাই চূড়ান্ত সমাধান। তো চূড়ান্ত সমাধান আগে যা ছিল তাই, কোনো কিছু চেঞ্জ হয় নাই। তাহলে এই যে 5-8-40 এটা 159 ছিল, তোমরা নিশ্চয়ই জানো, আগে আমরা করছি এটা শুরুটা, তো সেটা যেভাবে এটাও সেই একইভাবে 59 প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক চূড়ান্ত সমাধান ছিল, প্রাথমিক সমাধান ছিল এবং সেটাই চূড়ান্ত সমাধান, বিকজ আমরা সকল লাল গোল্লার ভিতরে 0 অথবা তার চেয়ে ছোট মান পাইছি, দ্যাটস ওয়াই এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান। এখন আসো, তাহলে আমরা কি করছি? তাহলে আমরা বলতে পারি, এখান থেকে একটা ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যাটা ওরা দিচ্ছে বইয়ে, তোমরা ওই ব্যাখ্যাটা লিখবা যে অতএব সর্বনিম্ন পরিবহন খরচ নিম্নোক্ত চূড়ান্ত সমাধানের পরিকল্পনায় আমরা যে ওয়্যার হাউস বা যেখান থেকে আমার প্রোডাক্ট উৎপাদন হয়েছে, সেই উৎপাদিত প্রোডাক্ট থেকে, যেখান থেকে আমার প্রোডাক্ট উৎপাদন হয়েছে, এই যে এইখানে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমি এই সোর্সগুলোর মাধ্যমে কি করছি? পাঠাইছি। তো পাঠানোর ক্ষেত্রে আমরা কি করছি? যে প্রথম সোর্স থেকে, তুমি এভাবে লিখবা, প্রথম সোর্স থেকে D1 ডেস্টিনেশনে বা D1 কি বলে এটাকে, কি বলে D1 যে ডেস্টিনেশনের বাংলা কি, আরে গন্তব্য। তাহলে আমরা কি বলবো? প্রথম উৎস থেকে D1 গন্তব্যে 8টি পণ্য সরবরাহ হয়। একইভাবে প্রথম ডেস্টিনেশন, প্রথম কি উৎস, আরে বাংলা বুঝি না রে, তো সোর্স, আসলে সোর্স অথবা তুমি বলতে পারো এগুলাকে এজেন্সি। তো এই যে প্রথম এজেন্সি অর্থাৎ এজেন্সি 1, তুমি এবার লিখবা যে আমরা ব্যাখ্যাটা দিতে পারি, এখান থেকে বইয়ের মধ্যে আছে। তো এখানে O1 থেকে D1 এ, D1 এটার নাম কি? ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। আটটি পণ্য পৌঁছাবে, 8টি পণ্য পৌঁছাবে। একইভাবে O1 থেকে বা O1 দ্বারা D2 ডেস্টিনেশনে বা D2 গন্তব্যে 7টি পণ্য পৌঁছাবে। তারপর হচ্ছে O2 দ্বারা 1 নং গন্তব্যে 3টি, সরি এখানে নাই, O2 দ্বারা 4 নং গন্তব্যে 4টি, O3 দ্বারা 1 নং গন্তব্যে 1টি, O3 দ্বারা 3 নং গন্তব্যে 5টি, O3 দ্বারা 4 নং গন্তব্যে 2টি।
আমাদের এই হচ্ছে পণ্য পৌঁছানো হবে। তো এটা ছিল আমাদের টোটালি কি বলে ব্যাম মেথডের সলিউশন। তো ব্যাম মেথডের এখানে যদি এই যে লাল গোল্লাগুলা কোনো একটা যদি জিনিসের ছোট না এসে বড় চলে আসতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এই জিনিসটাকে আবার একটু সিনক্রোনাইজ করা লাগতো। তো এই সিনক্রোনাইজেশন তোমাদের পরীক্ষায় আসে না, আমরা তারপরেও আমাদের পেইড ব্যাচে নিশ্চয়ই ওইটাও একটা দেখাবো, ওই সমস্যাগুলো কিভাবে সলভ করবো, রাইট? তো আমরা এই ব্যালেন্স প্রবলেমের এই দুইটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, আগের পর্বে একটা, এই পর্বে আরেকটা, এই দুটা শিখলাম। এই দুটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে যে 10 নাম্বার আসবে ইনশাআল্লাহ আমরা এটা কভার করতে পারবো। তো প্যারা নাই, জাস্ট এই দুইটা কোশ্চেন করে যাও। যদি 10 নাম্বার আসে তাহলে তো অবশ্যই 10 নাম্বার দিবা, আর যদি 14 নাম্বার আসে তাহলে দুটাই দিবা। আর যদি কপাল খারাপ হয় তাহলে শুধু খ বিভাগ একটা আসবে, যেটা আগেরটা ছিল, আগের পর্বেরটা। তো তোমরা কোনো প্যারা নিও না ভাই, খুবই সহজ জিনিস, আমি যা পড়াইছি তাই পড়ে যাও, বিশ্বাস রাখো, আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।